আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা আছি কেমন বাংলাদেশ চাই আমরা এর ২৩তম পর্বে। আজকে আমাদের সাথে অতিথি আছেন জনাব কবির আহমেদ। তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চেয়ারম্যান, মেম্বার অফ দ্য ফরেন অ্যাডভাইজারি কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, ফরমাল জেনারেল সেক্রেটারি বিএনপি আয়ারল্যান্ড। ধন্যবাদ জনাব কবির আহমেদ। কেমন বাংলাদেশ চাই আমরা অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। জি। আ জনাব কবির, আপনি অনেকদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত আছেন। নির্বাচনও খুব কাছাকাছি আছে। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে নির্বাচনের হালচাল এবং সমসাময়িক যে বাংলাদেশ। আ গত গত পরশুদিনই সম্ভবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আমি আপনার কাছ থেকে যে ইশতেহারের বিষয়ে মূল পয়েন্ট গুলি যদি আপনি একটু তুলে ধরতেন আমাদের প্রবাসী দর্শক প্লাস বাংলাদেশী দর্শকের জন্য। ধন্যবাদ ফয়সাল। ধন্যবাদ আপনাকে এবং যারা আমাকে দেখছেন লাইভে এবং যারা দেখবেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন এই কামনা আমি শুরু করছি আজকের এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি কবির আহমেদ। আমি আয়ারল্যান্ডে থাকি অনেক বছর যাবৎ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে ১৯৮৩ সন থেকে এ পর্যন্ত আছি। আমি বিএনপির ইশতেহারের যে মূল সার সংক্ষেপ, আসলে ইশতেহার তো অনেক বড়, সেটা ইচ্ছা করলে এত বড় করে ব্যাখ্যা দেওয়া সম্ভব না এই সময়ের মধ্যে। জি, তা আমি জি, এটার যে মূল যে সার সংক্ষেপ যেটা আমাদের দল কিংবা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যেটা ভাবেন, দলের নীতি নির্ধারক এবং আমরা এবং জনগণের জন্য যেটা ভাবি সেটার আ আমরা মূলত ৫ টা পয়েন্ট নিয়ে আ আ আ এসেনশিয়াল কথা বলব। এর মধ্যে ১ম টা হইছে জি, আপনার গণতন্ত্র এবং সুশাসন। যেটা জি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, একদলীয় শাসন ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করা। জি, আপনার আ আ স্বাধীন বিচার ব্যবস্থা, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করা। আমরা এগুলি আমাদের ইশতেহারে বলেছি এবং বিএনপি সরকার যদি আপনাদের ভোটে ক্ষমতায় আসে, এগুলি আপনাদেরকে নিয়ে আমরা আপনাদের জন্য নিশ্চিত করব। এটা নিয়ে আপনাদের দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। জি, আমরা যদি পরেতে আসি, যেমন অর্থনীতি, কর্মসংস্থান। আপনারা দেখেছেন বাংলাদেশকে সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন বানিয়ে গেছে গত ১৫ বছর ১৭ বছরে। কিন্তু আমরা প্রতিটা মানুষ অন্ধকারে ছিলাম। আমরা জি, কিছুই করতে পারি না দেশের জন্য। আমাদের চেষ্টা থাকলেও আমরা আমাদের হাত পা বাঁধা ছিল। সেখানে আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই আমাদের দলের মাননীয় চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন এবং নীতি নির্ধারক এবং আমরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বে বিশ্বাস করি বিদায় আমরা আপনাদেরকে এনশিওর করব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি কমানো। ইচ্ছাগুলি সেটা একদিনে সম্ভব না। এটা আমাদের সবার আ একসাথে এটা নিয়ে কাজ করতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যেটা আমাদের মাননীয় মহাসচিব মহোদয় বলে গেছেন। বিগত দিন আপনারা শুনেছেন যে আমরা আ কর্মসংস্থান সৃষ্টি করব। বিশেষ করে তরুণদের জন্য বেসরকারি খাত শক্তিশালী করা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা যেখানে দেশি বিদেশি আ আ সরকার এবং পার্টনারশিপ এবং প্রাইভেট সেক্টরে তরুণরা এবং বিদেশিরা তারা নির্ভয়ে কম জটিলতার মধ্যে যাতে তারা তাদের অ্যা 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 বিনিয়োগ বাংলাদেশে করতে পারে এবং যেটা যাতে বাংলাদেশের মানুষের জন্য সহায়ক হয়। তারপরে যদি আমরা আসি আপনার আ দুর্নীতি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান ছিল, আছে, থাকবে। যেটা আমাদের দল বারে, বারে বলে আসছে আমরা ভঙ্গুর অবস্থায় আছি। যেখানে দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর আইন ও জবাবদিহি এবং প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা আমরা এগুলো আনতে চাই। আপনারা দেখেছেন গত ১৪, ১৫, ১৬, ১৭ বছরে যে জি, পতিত সরকার যারা ছিলেন আপাদমস্তক একজন চৌকিদার থেকে শুরু করে একজন রাষ্ট্রের প্রধান দায়িত্ব কর্মকর্তা পর্যন্ত সবাই ছিল আপনার করাপ্টেড এবং হাসিনার একজন ব্যক্তিগত সহকারী তার ৪০০ কোটি টাকার মালিক আপনারা দেখেছেন। আমরা জি, আপনাদেরকে নিয়ে একসাথে মিলে আমরা চেষ্টা করব আগামী দিনে এটা সোনার বাংলাদেশ গড়ার জন্য। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ আমরা সবাই মিলে সেখানে স্বচ্ছতা আনতে চাই। তারপরে জি, আসেন যে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়ে দিয়েছে এই পতিত সরকার, আমরা
শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে মানসম্মতভাবে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা এবং সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা এবং কম কম খরচে আপনার সেবা এবং শিক্ষিত দক্ষ জনশক্তি তৈরি করা, এবং যাতে জনগণ আপনার থানা লেভেল বলেন, ইউনিয়ন লেভেল বলেন, যে সরকারি কিংবা যে বেসরকারি হসপিটালগুলো রয়েছে যেখানে ডাক্তাররা যেতে চান না, কিংবা সেখানে আপনার সিট গেলে পাওয়া যায় না, কিংবা সিন্ডিকেটের যে দৌরাত্ম্য, আমরা সবাই মিলে এই বিএনপির সাথে মিলে আগামী দিনে আমরা এগুলাকে শক্ত অবস্থানে নিয়ে আসতে চাই এবং জনগণকে তাদের প্রাপ্য তাদের সেবা আমরা নিশ্চিত করতে চাই। আমাদের গ্রামে, আমরা গ্রামের ছেলে, গ্রামের কৃষক, আমরা বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, মাছে ভাতে বাঙালি। সেখানে আমরা কৃষি ও গ্রামীণ উন্নয়ন আমরা সেটাকে জনগণের দ্বার প্রান্তে নিয়ে যেতে চাই। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, তাদের সার, বীজ এবং সেচে ভর্তুকি সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কৃষকের দ্বার প্রান্তে যাতে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে, সেটা আপনাদের সহযোগিতায় আমরা কোনো থার্ড পার্টিকে ব্যবহার না করে আমরা সরাসরি তাদের কাছে পৌঁছে দিব এবং কৃষকের জন্য যে চাহিদা, যে ভর্তুকি যে এলাকায় প্রয়োজন, আমরা সেটা কৃষককে সরাসরি তার মোবাইলে কিংবা মোবাইল ব্যাংকিং এ আমরা তাকে পৌঁছে দিব, যাতে থার্ড পার্টির মাধ্যমে কৃষকরা বঞ্চিত না হয়। আপনারা দেখেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা, আপনি ঘরের ভিতর থেকেও অনিশ্চয়তার মধ্যে ছিলেন বিগত দিনগুলোতে। আমরা এই গত 15, 16, 17 মাসে অনেক কিছু দেখেছি। আপনাদেরকে এনশিওর করতে চাই আমাদের দলের নীতি নির্ধারক এবং মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই কঠোর অবস্থান, আইন শৃঙ্খলা একবারই আপনার রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ প্রশাসন এবং গুম, খুন, আপনার বিচার বহির্ভূত হত্যা, এগুলা আমরা বন্ধ করতে চাই এবং যারা এগুলোতে বিগত দিনে যাদেরকে ইচ্ছাকৃতভাবে সরকার রাজনৈতিক চরিতার্থ হাসিল করার জন্য এগুলো করেছেন, আমরা আগামী দিনে তাদেরকে তাদের প্রাপ্য হিস্সা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আমরা সেটুকু আপনাদেরকে এনশিওর করতে চাই। আমরা বলবো পরিশেষে, দেশের সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা সবার আগে বাংলাদেশ, এবং আমি মনে করি আমার দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করে আমার পার্শ্ববর্তী দেশ বলেন, বিশ্বের যেই কটাই দেশ বলেন, যাদের সাথে বলেন, আমি সবার সাথেই আমার দেশ আগে, আমার সার্বভৌমত্ব আগে, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, আমরা সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী এবং সমর্থক সবাই বিশ্বাস করি। আমার দেশ এবং জনগণের স্বার্থ দেখে আমরা সবার সাথে বন্ধুত্ব করব। আমরা কারো গোলামি হইতে চাই না, কারোর সাথে গোলামির বন্ধনে আমরা আবদ্ধ হতে চাই না। আমরা আমাদের গণতন্ত্রকে যেভাবে সুসংহত রেখে দেশে ভোটাধিকার মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি কমানো এবং অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করা, এটা আমাদের মূল লক্ষ্য। আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইস্তিহারে আপনারা যেই আমাদের তথ্যগুলো রয়েছে আপনারা সবাই দেখবেন, পড়বেন। পাশাপাশি আমাদের 31 দফা রয়েছে, সেগুলো আপনারা দেখবেন। আমাদের দলকে যদি আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের প্রতীক ধানের শীষ এবং তাদের জোটের যে প্রতীকগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি এই প্রতীক এবং ধানের শীষ সহ ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার জোটকে জয়ী করেন, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, আপনারা নিশ্চিত আপনাদের যানবাহনের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষকদের ন্যায্য প্রাপ্তি, মা বোনের স্বাস্থ্য, যেটা বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, প্রাথমিক পর্যায়ে লেখাপড়ার গুণগত মান ঠিক রেখে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করে আমরা সেগুলো করব। তবে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আমরা আপনাদের সবাইকে বলবো, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ। জি, ইনশাআল্লাহ অবশ্যই জনগণ, আশা করি জনপ্রতিনিধি যারা আছে তারা বিএনপির নির্বাচনী ইশতেহারটা সুন্দরভাবে জনগণের কাছে পৌঁছে দিবেন এবং তাদের কাছে তুলে ধরবেন, যাতে জনগণের ভোট দিতে সুবিধা হয়। সেই ক্ষেত্রে জনাব কবির, আপনি যেটা বলছিলেন এবং জনাব চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান তারেক রহমান যিনি বলেছেন,
কৃষকের যে ঋণের কথা বলেছেন ১০,০০০ টাকা মওকুফের করার ক্ষেত্রে, এটা অনেকেই বলছেন ১০,০০০ টাকা বর্তমান সময়ে আসলে কিছুই না। সেটাকে কি বাড়িয়ে কিছু করা যায় কিনা? অনেকে এটাকে হাস্যকরও বলেছেন। আশা করি যদি আপনারা ভবিষ্যতে সরকার প্রধান যান এটাতে কিন্তু দেখবেন যদি বাড়িয়ে আ যারা আসলে রিয়েল কৃষক আছে তাদের ক্ষেত্রে যদি এই ঋণটার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যায়, ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা করা যায়। আমাদের কৃষি ব্যবস্থায় যদি সুফল বয়ে আনতে পারে এই জিনিসটা আমাদের জন্য আসলেই ভালো হবে। আমাদের নির্ভরতা আমরা আসলে বর্তমানে খুবই আমদানি নির্ভর। আমাদের কৃষি জাতীয় পণ্য যা আছে সবকিছুই আমাদের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। এক্ষেত্রে হয়তো কৃষকদের একটু সহযোগিতা হলে তারা আ আবারও কৃষিকাজের দিকে ফিরবে। আপনি এ গণতন্ত্রের কথা বলেছেন, যে ইশতিহারে অনেক কিছু আছে, অর্থনীতির কথা। মোটামুটি আপনি অল্প ভাষায় বিএনপির নির্বাচনী ইশতেহার পুরাটাই মোটামুটি তুলে ধরেছেন। আ একটা জিনিস যেটা বলা উম এর আমি আসলে যেটা উম আ যেটা রিউমার বলেন বা নানান সময় যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেই এখন আসলে নানান খবরই ঘুরতে থাকে। আ গত উম ৩-৪ দিন আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জনাব তারেক রহমানের একটা ফটো কার্ড ঘুরতেছে। উনি নাকি বলেছেন যে ভবিষ্যতে আ মা মা আওয়ামী লীগের নেত্রীর সন্তানেরা যদি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে চান তারা পারবেন। এটা নিয়েও একটা জনমনে প্রতিক্রিয়া ঘুরতেছে। আপনি কি এই বিষয়ে কিছু যদি বলতে চান বা আমাদের জি, দর্শকদের ফয়সাল, উদ্দেশ্যে? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি জি, এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক সেটা আমরা চাই। সেখানে আপনি আওয়ামী লীগ বলেন বাংলাদেশে আমার জানা মতো নিবন্ধিত, অনিবন্ধিত ১৪৯ টা দল। তো জি, সেখানে আওয়ামী লীগকে সাময়িকভাবে বর্তমান বাংলাদেশ সরকার তাদের অ্যা দলীয় কার্যক্রম স্থগিত রেখেছেন। আসলে জি, তারা কিন্তু তাদের দলটাকে ব্যান করেন নাই, যেটা আওয়ামী লীগ জামায়াতে ইসলামের দলকে ব্যান করেছিল। আমরা সেরকম কিছু দেখি নাই। আমরা বিতর্কে যাব না। ফ্যাক্ট আ চেয়ারম্যান মহোদয় আসলে গত ৮ দিনে আমরা ১৮ টা ফ্যাক্ট চেক দেখেছি যারা পতিত সরকারের লোকজন তারা চেয়ারম্যান মহোদয়ের নাম বিক্রি করে বিভিন্ন রকম প্রতারণামূলক জনগণকে বিভ্রান্ত করার জন্য Facebook এ একটা গ্রুপ রয়েছে বট বাহিনীর। তারা জি, জি, বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন। আমরা ১৮ টা তথ্য দেখেছি ফ্যাক্ট চেকে যে সেগুলো ভুল ছিল এবং সেগুলা মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেন নাই। তা জি, আমরা রয়টার কি বলেছে আমাদের কাছে সেই তথ্যটা অফিসিয়ালি এখনো নেই। জি, তবে আমরা বলব আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, যারা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, যারা জি, বাংলাদেশের গণতন্ত্র বিশ্বাস করে, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, আমরা সবাইকে নিয়েই আগামী দিনে একটা সুন্দর, স্বনির্ভর, বহুমুখী বাংলাদেশ গড়তে চাই। সেখানে ইচ্ছা করলেই দেশের বাইরে আমি আপনি কাউকে ঠেলে বের করে দিতে পারব না। কারণ আমরা সবাই বাংলাদেশী। জি। আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন গণতন্ত্রের কথা এবং আমরা সবাই বাংলাদেশী হিসাবে তাদের বাংলাদেশে থাকার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, ভোট দেওয়ারও অধিকার আছে। এই বিষয়ে আসলে আমরা কেউ কার অধিকার খর্ব করতে পারি না। যদি আমরা এটা করি আমরাও ফ্যাসিস্ট আচরণ করলাম। সেদিকেই যাচ্ছি আরকি আমরা। আ আরেকটা জিনিস জনাব কবির আপনি জানেন বিএনপির মহাসচিব প্রায় এই কথাটা বলছেন ইদানিং। উনি আগের থেকেই বলছেন যেটা উনি জেলে থাকাকালীন দেখেছেন যে অনেক বিএনপির কর্মী যারা আছে তারা বিনা কারণে জেলে বহুত বছর ধরে জেলে ছিল। মানে কোন কারণ ছাড়া শুধুমাত্র বিএনপির সাথে সম্পৃক্ততার কারণেই তারা আসলে জেলে যেতে হয়েছিল, অত্যাচার সহ্য করতে হয়েছে তার পরিবারকেও। এখনো কিন্তু আমরা আমি তো সব আওয়ামী লীগ যারা সমর্থন করতেন সবাইকে আমি খারাপ বলব না। কারণ ব্যক্তিগতভাবে অনেকেই চিনি যারা আসলে ওরকম খারাপ কেউ না। তারা দেশেই আছেন। তারা দেশে পালানোর কথা চিন্তা করেন নাই। তার মানে তারা দেশের জন্য হানিকর এমন কিছু করেন নাই। যারা আসলে হানিকর ছিল দেশের জন্য তারা পালিয়ে গেছে, বিদেশে ভালোই আছে। এখন যারা কেউ আওয়ামী লীগ সমর্থন সে করতেই পারে, তার অধিকার আছে। তার জন্য তার নির্যাতিত হচ্ছে, ভুয়া মামলাতে জড়ানো আছে দেখা গেছে। এগুলি কি যদি আ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সামনে ক্ষমতায় আসে, যদি তারা নির্বাচিত হয়, এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এটলিস্ট মানুষকে আমি যারা দেশে আমি আমাদের ইস্তিহারের একটা পর্যায়ে আপনাকে বলে গেছিলাম যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা। সেখানে আমি মেনশন করেছিলাম আপনার প্রশ্ন উত্তরটা ছিল এরকম যে জি, যারা অবিচারে, বিনা বিচারে
প্রয়োজনে অপ্রয়োজনে যাদেরকে হত্যা, গুম, খুন, আপনার জেল, জুলুম হচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। দল মতের আগে হইল একজন মানুষ। আমরা জি, বাংলাদেশে একজন মানুষকে তার ন্যায্য সেই লক্ষ্যে যদি সে যেই হোক, যেই দলেরই হোক, আমরা তার এই যে ভোটাধিকার হরণ কিংবা তার বেঁচে থাকার যে অধিকার, আমরা সেটা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। জি। ইনশাআল্লাহ আশা করি আপনারা জনগণের সুফল পাবে যদি এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়। জনাব কবির, বর্তমানে খুব লক্ষণীয় একটা জিনিস যেটা হচ্ছে যে বাংলাদেশের Gen Z যেটাকে বলা হয়, আমি যদি বলি ৩০ বা ৩০ এর নিচে যারা যেই ভোটাররা আছেন বর্তমানে তারা আসলে তাদেরকে নিয়ে মানে সবাই আপনি বিভিন্ন আ যেটা ডেটা এনালাইসিস বলেন, জরিপ বলেন, যাতেই বলেন যে ৪ কোটি ভোটারের মতন আছে তারা আসলে বিএনপির দিকে ঝুঁকছে না। সেটা কেন মনে হয়? তারপরেও আরেকটা জিনিস যদি আমি এড করি সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ছাত্র দল যদি বলি, ছাত্র দলেও আসলে ওই ধরনের মানে অ্যাট্রাকটিভ কোনো নেতৃত্ব আসে না হয়তোবা মানে দেখতে পাচ্ছে না যারা আসলে নতুন ছাত্রদেরকে আকৃষ্ট করবে এই ধরনের কোনো নেতা দেখছে না। এটাকেও অনেকে পয়েন্ট বলছেন যে বিএনপি আসলে এ এই জেনারেশনটাকে বা এই বয়সের যে লোকগুলি আছে তাদেরকে আকর্ষিত করতে পারছে না। সেটার কারণটা কি যদি আপনি একটু আ আমি আপনাকে কথাটা একটু ক্লিয়ারলি বলতে চাই। প্রথমত জি, যেই প্রশ্নটা আপনি বলার চেষ্টা করছেন, এটা আসলে আংশিক সত্য কিনা সেটা আমি জানি না। তবে এটা পুরোপুরি অসত্য যে বাংলাদেশের যে মেজরিটি একটা অংশ বর্তমানে ভোটের জেন জি ৩০ বছরের যারা নিচে যারা, তারা আসলে জি, একটা সময় আমরা আমার বয়স 58 নাও আমরা বলতে শুনেছি গত ১৪, ১৫, ১৬ বছরে যে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমানকে কেন মারা হয়েছিল? জি, তারা ভাবতো যে আসলে এ এ দেশের ভিতরে যারা ছিল, যারা তাকে হত্যা করেছে, তারা দেশের জাতির পিতাকে হত্যা করেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা যখন তার প্রতিচ্ছবি শেখ হাসিনার মতো দেখতে পেয়েছি, তখন আমাদের যেই মন্তব্যটা ছিল বিগত দিনে আমাদের সেই ভুল ধারণাটা ভেঙে গেছে এবং আমরা দেখতে পেরেছি যে জি, তখন একটা সঠিক প্রয়োজন ছিল যে শেখ মুজিবকে মারা এবং এই যে ১৫, ১৬, ১৭ বছর পরে হাসিনা দেশ ত্যাগ করছে, পালাই গেছে। এইটা একটা জি, সঠিক সময় ছিল। জি, জেএনজি যারা তারা দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, আ মা-বোনের ইজ্জত এবং স্বাধীন বাংলাদেশে তারা তাদের মাথা উঁচু করে বাঁচতে চায়, সেটার পক্ষে বিএনপি। তা আমি আশা জি, করি যে জেএনজি যারা আছে সবাই বিএনপির জন্য দল মতের বাইরে এসে তারা কাজ করছেন এবং করবেন। যাতে আগামী দিন বাংলাদেশের স্বাধীনতা এবং পতাকাকে সমুন্নত রেখে যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেইজন্য। যেমন আপনারা বিগত কিছুদিন যাবৎ দেখছেন মুস্তাফিজকে নিয়ে আইপিএল যে ম্যাচটা শুরু হয়েছে সেটা থেকে আস্তে এত বড় একটা খেলা টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে জি, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা পিলারের মতো ছোট্ট একটি দেশ। সেখানে জি, আমাদের অস্তিত্বের লড়াই। আমরা কিন্তু দাঁড়ায় আছি যে আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না। এই যে জি, আমাদের কনফিডেন্স, এটা কিন্তু বিগত দিন আমরা দেখি নাই। এই কনফিডেন্ট জি, গুলাকে আমরা ধারাবাহিকতার সহিত জেনজিদেরকে নিয়ে একসাথে মিলে বাংলাদেশকে একটা সুন্দর শস্য সুফলা সজলা একটা বাংলাদেশ গড়তে চাই এবং জেনজি সবার আমাদের সাথে সমর্থন রয়েছে বলে আমি মনে করি। জি, ইনশাআল্লাহ। আ জনাব কবির আমি আসলে আ খুব বেশি অ্যা অন্য কোনো কোয়েশ্চেন এ যাব না। আপনি জানেন আপনি একজন প্রবাসী, আমিও প্রবাসী। আগামী নির্বাচিত সরকারের কাছে এস এ প্রবাসী হিসাবে আপনি কি, কি আশা করেন? আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরেন রিলেটেড কমিটির অ্যাডভাইজারি কমিটির একজন মেম্বার। তো জি, সেখানে আমাদের এই দল নির্বাচনে আসার আগেই সেটা নিয়ে আমাদের কাজ হচ্ছিল এবং বর্তমানে চলমান। আমি আপনাদেরকে এনশিওর করতে পারি যারা প্রবাসী ইনক্লুড মাইসেলফ, আগামী জি, দিনে প্রবাসীদের জন্য যতটুকু ডিমান্ড দরকার সেইগুলা ক্যাটেগরি ওয়াইজ কাজ হচ্ছে। একটু সময় লাগবে। সরকার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, আমরা যত দ্রুত সম্ভব প্রবাসীদের জি,
তাদের দাবি দেওয়া তো একদিনে সব মেনে নেওয়া সম্ভব না। তবে এসেনশিয়াল যে ব্যাপারগুলা রয়েছে যেমন আমাদের পৃথিবীর মোর অর লেস প্রতিটা প্রান্তেই বাংলাদেশী রয়েছেন। মূল যে জি, সমস্যা এখন এনআইডি ছাড়া আপনি ভোটার হতে পারতেছেন না। তো এনআইডি করতে গেলে আপনার যেমন ফিঙ্গার, আপনার ছবি দেওয়া এই যে জটিলতা এগুলা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা যেটা করব, আমাদের যেটা প্ল্যান মোটামুটি আমরা আগায় নিয়ে আসছি। যারা এই পাসপোর্ট করেছেন আগামী দিনে আমরা এই পাসপোর্ট থেকে আমাদের ডাটাগুলা কালেক্ট করে আপনার এনআইডির জন্য এপ্লাই করে দিব। সেখানে শুধু আপনি আপনার এনআইডির জন্য যে ফিটা দেওয়া আপনি ফিটা জমা দিয়ে আপনার একটা এনভেলপ দিলেই বা আপনার অ্যাড্রেস দিলেই আমরা আপনার এনআইডি কার্ডটা পাঠিয়ে দিতে পারবো। আপনি ভোটার হইতে পারবেন। এবং যারা এই পর্যন্ত পাসপোর্ট করেন নাই এখনো, যারা আগামী দিনে করবেন, আপনাদের এই পাসপোর্টের সাথেই আমরা যে প্ল্যান করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যে প্ল্যান, আমরা সেখানে আমরা আলাদা একটা ফি থাকবে পাসপোর্ট প্লাস আপনার এনআইডি ফি। আপনি একসাথেই পাসপোর্ট করলে আপনার এনআইডি পেয়ে যাচ্ছেন। তো এগুলো নিয়ে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। আশা করি আগামী দিনগুলোতে পরবর্তী নির্বাচন আগ পর্যন্ত বাংলাদেশের যারা বিদেশে প্রবাসে বাস করেন, আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি আপনার মাধ্যমে যে আমরা এই যে সমস্যাটা আমি আজকে প্রায় আপনার ৩২, ৩৩, ৩৪ বছর দেশের বাইরে। আমি জি। একজন ভিকটিম হিসেবে সেটাকে আগায় নেওয়ার জন্য যতটুকু কাজ করা একজন ফরেন কমিটির মেম্বার হিসেবে আপনারা নিশ্চিত থাকেন। আপনাদের দাবি এবং দোয়া ২ টা নিয়েই দল কাজ করতেছে এবং আমরা কাজ করব। এটাতে আপনাদের বিচলিত হওয়ার কিছু নাই। জি। ধন্যবাদ জনাব কবির। আপনি যেহেতু ফরেন কমিটি অ্যাডভাইজারি কমিটির একজন সদস্য, আমরা জাস্ট কিছু আমি গ গত প্রায় ২-৩ মাস হবে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন যে প্রবাসী যারা আছেন, বাঙালি আছেন তাদের থেকে নানান ধরনের তাদের সমস্যাগুলি এবং তারা কি চান এগুলি কালেক্ট করার চেষ্টা করেছি আরকি। যার মধ্যে তো এনআইডি সমস্যাটা আছে, জন্ম নিবন্ধন আপনি নিজেও যেহেতু প্রবাসী জানেন যে এই ধরনের নানান সময় নানান ডকুমেন্ট করতে হয় এখানে যেটা আসলে পুরোনো ডকুমেন্টের সাথে হয়তো মিলে না। আবার সংশোধনের ক্ষেত্রে গেলে বাংলাদেশ এমবাসিতে গেলে আসলে সবার জন্য এক সার্ভিস থাকে না। আমি যদি ইটালির এমবাসির কথাও বলি, সবসময় দেখা যায় সবাই সব সার্ভিস পাচ্ছে না। কেউ হয়তো পরিচিত তার জন্য এক সার্ভিস, কেউ অপরিচিত তার জন্য এক সার্ভিস। নানান ধরনের হ্যাসেল এর ভিতরে থাকতেই হয় তাদের। এগুলি যদি একটু সহজীকরণ করবেন আশা করি আপনাদের প্ল্যানের ভিতরে এটা আছে। আরো যে জিনিসগুলি আছে প্রবাসী ভাইয়েরা যেগুলি অ্যা বলেছেন সেটা হচ্ছে যে প্রবাস থেকে বাংলাদেশে গেলে তারা তো এয়ারপোর্টের সার্ভিসের বিষয়টা তো আছে। এটা সবার জন্য কমন ছিল। এয়ারপোর্টের সার্ভিসটা উন্নত হুম। করার জন্য, কনসুলেট সেবার বিষয়টা উন্নত করার জন্য এবং একটা জিনিস যেটা হচ্ছে বাংলাদেশে গেলে তাদের যে সহায় সম্পত্তি নিয়ে অনেক সময় ভেজালে পড়ে, আইনের যে ব্যবস্থাগুলি আছে তারা দ্রুত করে প্রত্যেকটা থানায় যদি আলাদা করে একটা আ ইউনিট করা যায়, প্রবাসীদের হেল্প ডেস্ক করা যায়, ওখানে গেলে তারা দ্রুত সার্ভিসটা পাবেন, দ্রুত একটা সলিউশন পাবেন এবং প্রবাসীদের বিচারের ক্ষেত্রেও যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতন একটা কিছু করা যায়, ধরেন ২ মাসের জন্য গেলেন, সে যদি তার কোনো মামলাতে বিচারাধীন হয়, সে যাতে দ্রুত একটা মানে যদি মামলাতে দোষী সাব্যস্ত হয়, সে তো অন্য বিষয়। যদি দোষী সাব্যস্ত না হয় তাহলে দ্রুত তার কর্মস্থলে ফিরে আসতে পারে, সেই বিষয়ে উনি একটা কথা বলেছিলেন। প্রবাসীদের পরিবারের সিকিউরিটির কথা বলেছিলেন এবং প্রবাসীদের আরেকটা জিনিস যেটা বলেছেন, প্রবাসীদের পেনশনের বিষয়টা আরকি। কোন ধরনের ইনস্টলমেন্ট ছাড়া কেউ যদি ১০ বছর, ২০ বছর প্রবাস থেকে বাংলাদেশে ফেরত যায়, আমরা যারা ইউরোপে আছি, আমেরিকাতে আছি তারা হয়তো এখানে থেকে যাওয়ার একটা ব্যবস্থা থাকে। কিন্তু যারা মিডল ইস্টে আছে তাদের আসলে থেকে যাওয়ার কোন ব্যবস্থা নাই। তারা চায় যে হয়তো ২০ বছর পরে বাংলাদেশে গেল গভর্নমেন্ট তারা আসলে কিছু করারও ওই সময় শারীরিক অবস্থা থাকে না। সে যাতে একটা হুম। পেনশন পায় গভর্নমেন্ট থেকে উইথআউট কোনো ইনস্টলমেন্ট যে না তাকে এত বছর ইনস্টলমেন্ট দিতে হবে। যেটা বিগত সরকারের আমলে একটা চালু করেছিল। তাকে একটা মান্থলি ইনস্টলমেন্ট দিতে হবে। এত বছর পরে সে একটা কিছু পাবে। প্রবাসীদের ক্ষেত্রে এটা না করে যদি সে যদি প্রবাসী তার ডকুমেন্ট গুলি দেয়, অ্যা এম অ্যা সহজেই যাতে এই পেনশনটা পায় বা তার পরিবার পায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে প্রবাসীদের বাংলাদেশের ইকোনমি আপনি জানেন প্রবাসী ভালো একটা ইফেক্ট আছে বাংলাদেশের ইকোনমি। সবসময় প্রবাসীরা কিন্তু বাংলাদেশের ইকোনমিটা ধরেই রেখেছে প্রবাসীরা। প্রবাসীদের রেমিটেন্স এর উপরেই নির্ভর করে। প্রবাসীরা চায় অনেক প্রবাসীরাই বলেছেন তারা বাংলাদেশের বন্ড গুলিতে, সিকিউর বন্ড গুলিতে ইনভেস্ট করতে চায়। সেটা যদি একটু সহজ করা হয়, ভবিষ্যৎ সরকারের কাছেই তারা এটা জানাতে চায়। যদি সহজ করে এটার জন্য ইনভেস্ট করার জন্য তৈরি করা হয়, এরকম সুযোগ করে দেওয়া হয় তাহলে প্রচুর বাংলাদেশ সরকারের জন্য এবং অর্থনীতির জন্য প্রচুর
লাভজনক হয় জিনিসটার। আরেকটা জিনিস যেটা ইটালিতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, প্রবাসী যারা মারা যান তাদের লাশটা বাংলাদেশে পৌঁছানোর জন্য বাংলাদেশ এম্বাসি থেকে একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে একটা কার্ড করতে হয় ইটালিতে। অনেকেই বলেছেন এটা কার্ড করার কি দরকার? আমার তো বাংলাদেশের পাসপোর্ট আছেই। সেটার বেসিসেই আমি কেন পাচ্ছি না? এবং বিশ্বের নানান দেশ থেকে এটা তারা জানেই না এই সার্ভিসটা যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আছে। এই বিষয়ে যদি একটু প্রচারণা করা হয় এবং এটা সকল বাংলাদেশীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যেহেতু এখন আমাদের ই-পাসপোর্ট হচ্ছে, আপনি আইডেন্টিফিকেশন পাচ্ছেন। এই বিষয়গুলি যদি আপনারা একটু খেয়াল রাখেন আপনাদের ইয়াতে। অ্যা সবার শেষ যদি আপনি কিছু বলতে চান জনাব কবির। আমি আপনাকে এ এ এ একটা একটা জিনিস মেক সিউর করতে চাই আপনার মাধ্যমে জি, যারা আজকে জি, দেখবেন কিংবা প্রবাসে যারা বাস করেন, বাংলাদেশী সবাই জি, দলমতের বাইরে এসে। প্রথমত আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাননীয় চেয়ারম্যান মহোদয়ের যে নির্দেশ, জি, আমরা আপনি দেখতে পেয়েছেন যে এই পট পরিবর্তনের পর আজ ১৬-১৭ মাস এই পর্যন্ত আমি যতটুকু জানি আমি মোর অর লেস ইউরোপের প্রতিটা এমবাসিতে কাজ করি। জি, তাদের সাথে আমার ভালো যোগাযোগ রয়েছে। তো সেখানে হুম, আমরা এনশিওর করতে চাই আপনার মাধ্যমে যে কোন প্রকারের কাজ আপনার যেরকম এনআইডি বলেন, পাসপোর্ট বলেন, আপনার আ আ জন্ম জমি জমা নিবন্ধন। সংক্রান্ত কোন তথ্য জানার যদি প্রয়োজন হয় এমবাসিতে, আপনি নিশ্চিন্তে এমবাসিতে ইমেইল করে কিংবা দায়িত্বপ্রাপ্ত অফিসারের সাথে যোগাযোগ করে আপনি আপনার আ আ সুবিধা অসুবিধার কথাগুলো বলতে পারেন এবং এগুলো যাতে নিশ্চিতকরণ হয় সেগুলো নিয়ে দল ক্ষমতায় আসার পরে আমরা আ ইন্ডিভিজুয়ালি যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বাংলাদেশ মিশনের হাই কমিশনার মহোদয়, আমরা জি, সবাইকে নিয়ে বলে একসাথে বসে একসাথে তাদেরকে আমরা বিনয়ের সহিত অনুরোধ করব জি, প্রবাসীদেরকে যাতে এই সার্ভিসটা কোন প্রকার জটিলতা ছাড়াই দেয়া হয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা রয়েছে আমি তাদের সাথে অনবরত কাজ করতেছি। প্রতিটি সরকার পতন হওয়ার পর থেকে ৫ আগস্টের পর জি, থেকে। আমি জি, মনে করি বিগত দিনের যে সার্ভিস ছিল, আজকের যে সার্ভিস এর মধ্যে অনেক তফাৎ রয়েছে। আগামী দিনে আমরা জি, এগুলাকে জনগণের মানসম্মত এবং জনগণের চাহিদা মতো যাতে করা যায় সেখানে আমরা ইউরোপীয় বাংলাদেশের বাইরে শুধু ইউরোপে না বাংলাদেশের বাইরের জন্য আমরা একটা দায়িত্বশীল একটা ডেস্ক তৈরি করতে চাই যেখানে আপনি তড়িৎ গতিতে যোগাযোগ করে আপনার প্রাপ্ত চাহিদা কিংবা আপনার সুবিধা অসুবিধা আপনি সেখানে জমা দিয়ে আপনার উত্তরটা আপনি দ্রুত সময়ের মধ্যে পান। আমরা সেটা ইনশাল্লাহ চেষ্টা করতেছি এবং সেখানে প্রবাসী বলতে যেটা আপনি বললেন বা বোঝানোর চেষ্টা করলেন, আমি মনে করি ২ প্রকার প্রবাসী আমরা যদি আমি ভুল না জি, করে থাকি। আ জি, জি, একটা অবশ্যই। হলো যেটা আপনি হ্যাঁ, বলেন যে আমরা ইউরোপে যারা বাস করি আমরা আ অনেকেই ছেলে-মেয়ে ব্যবসা-বাণিজ্য নিয়ে সেটেল হয়ে বাংলাদেশে জি, আমরা খুব একটা ফিরতে ইন্টারেস্টেড না। তবে অবভিয়াসলি বাংলাদেশকে আমরা ভালোবাসি। কিন্তু মিডল ইস্টে যারা রয়েছেন তারা ইচ্ছা করলেই আ তারা সেই দেশে একটা সার্টেন টাইম এর পর আর থাকতে পারবেন না। আবার ৫, ১০, ২০ হোয়াট এভার টাইম তাদেরকে চলে যেতে হবে। তো তাদের যে পেনশন, তাদের যে সুবিধা আমরা আ এই ১৫, ১৬, ১৭ মাস বর্তমান সরকারের সাথে কাজ করে আমরা এগুলাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আগামী দিনে যারা বিশেষ করে মিডল ইস্টে আসবেন আপনারা দেখেছেন বর্তমান সরকারও জাপানের সাথে একটা কন্ট্রাক্ট করেছে ৫ লক্ষ লোক বাংলাদেশ থেকে নিবে। শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন ২ টাই তারা লাগবে স্কিল এবং ভাষা। তো আমরা জি, এইগুলা করার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা যুব দপ্তর বলেন বা যেভাবেই বলেন দপ্তরগুলাকে আপনার মডিফাই করে যাতে প্রত্যন্ত অঞ্চলে মানুষ যেই দেশে যেই কাজে যেতে চায় এটা মিনিমাম ট্রেন নিয়ে যেতে পারে। সেখানে যাওয়ার পর যাতে সে স্কিল ওয়াইজ কাজ করতে পারে সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা যিনি যার আশা আকাঙ্ক্ষা ছিলেন সেটাকে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে জনাব চেয়ারম্যান তারেক রহমান সাহেবেরই একই মতামত। আমরা সবাইকে নিয়ে একটা সোনার বাংলাদেশ গড়তে চাই এবং প্রবাসীদেরকে এনশিওর করতে চাই। আগামী দিনে আপনাদের এই যে সমস্যার কথাগুলো বললেন, আশা জি, করি যে আমরা সরকার গঠন করার পরে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাগুলো অ্যাড্রেস করে আমরা ওয়ান বাই ওয়ান এগুলা চেষ্টা করার সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু এতে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের লাগবে। অবশ্যই, আপনাদের অবশ্যই। সহযোগিতার অপেক্ষায় এবং আপনারা জি, ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন সেই অপেক্ষায় আমরা থাকলাম। জি। ইনশাআল্লাহ দেশের পক্ষে যেকোনো আ সহযোগিতায় আমরা সবসময় অ্যা
রাজি আছি এবং সহযোগিতার সময় আপনার যদি যখন যে কোনো সরকারই আসবে আমরা তাকে সহযোগিতা করতে রাজি আছি। আমরা চাই যে বাংলাদেশের উন্নয়ন হোক, বা প্রবাসীদের উন্নয়ন হোক। প্রবাসীদের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। আর শেষ যদি আপনি দল সম্বন্ধে কিছু বলবেন কিনা বা কিছু বলার আছে কিনা? আ আমি যারা আজকে দেখছেন এই অনুষ্ঠানটি অফলাইন, অনলাইনে আমি সবাইকে ধন্যবাদ দিব। আগামী ১২ তারিখ ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনেকদিন পর আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে। আমি সবাইকে বিনয়ের সহিত অনুরোধ করব, সবাই ভোট কেন্দ্রে যাবেন। মা-বোন আমাদের যারা মা-বোন আছে, বৃদ্ধ যারা রয়েছেন, আমরা সবাইকে অনুরোধ করব সকালে আপনারা নিয়ে যাবেন ভোট কেন্দ্রে, ভোট দিবেন। এবং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আপনার ভোট দেওয়ার রাইট, আপনি অবশ্যই ভোট দিবেন। ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করি। আপনারা দেখেছেন যতগুলি দল রয়েছে, আমি বলেছিলাম ১৪৯ টা দলের মতো নিবন্ধিত, অনিবন্ধিত দল। সেখানে জি, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা রয়েছে সেখানে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সেখানে অংশগ্রহণের তালিকা যদি আপনারা দেখেন রিসার্চ করে, আমি মেনশন করব না, দেখবেন সবচেয়ে বেশি। আমরা হুম, বাংলাদেশের জন্য বিগত দিনেও কাজ করেছি। আমরা সময় শ্রম দিয়েছি। আ জনাব তারেক রহমান উনি একজন উদীয়মান নেতা, আ উদ্যম। আপনারা দেখেছেন উনি সকাল থেকে রাত, রাত থেকে সকাল উনি বিশ্রামহীনভাবে আপনাদের কাছে যাচ্ছেন। আপনাদেরকে উনার ভয়েস এবং উনার ভিশন এবং উনার মিশন, উই হ্যাভ এ প্ল্যান। উনার যে প্ল্যান রয়েছেন ফ্যামিলি কার্ড সহ, আপনার কৃষকদের ভর্তুকি সহ, কৃষকদের কার্ড সহ যে প্ল্যানগুলো রয়েছেন, আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ এবং তার জোট যারা রয়েছে তাদেরকে ভোট দিবেন। যদি আমার সরকার ১২ তারিখে বিজয়ী হয় আপনাদের ভোটে, আমি আমার দলের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে রাখি। পাশাপাশি এনশিওর করতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে প্রত্যয়ের বাংলাদেশ, নতুন স্বাধীনতার বাংলাদেশ এবং যারা ৩০ বছরের নিচে রয়েছেন তাদেরকে তাদের সংগ্রাম করে বাঁচার জন্য যে প্রত্যয় ছিল বিগত দিনে, সেইগুলাকে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে ধন্যবাদ। চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সবাই ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আ ধন্যবাদ জনাব কবির আহমেদ। আমরাও আশা করব বাংলাদেশ আগামী ১২ তারিখের নির্বাচনে বাংলাদেশের বিজয় হবে এবং সবার আগে বাংলাদেশকেই মানুষ চিন্তা করবে। সবার আগে বাংলাদেশের কথা চিন্তা করেই মানুষ ঐদিন ভোট দিবে। আমরাও একটি সুন্দর বাংলাদেশ, সুশৃঙ্খল বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।